মুদাফ, মুদাফ ইলাইহি, আদাফা ইউদিফু মুদাফুন, মানে যুক্ত করা, রিলেশন তৈরি করা আর কি। যেমন ইংরেজিতে আমরা কিভাবে রিলেশন তৈরি করি বলতে পারবেন? অফ অথবা অ্যাপোস্ট্রফি এস, ঠিক না? জি। যেমন আমি যদি বলি রহিমের বাড়ি, তাহলে আপনি কি রহিমস করবেন? রহিমস হাউস, হাউস। ঠিক না? তারপর আমি জি, যদি বলি অবশ্যই। মুসলিম স্কুল, মানে মুসলমানদের স্কুল, দা স্কুল অফ মুসলিম, বা স্কুল অফ দ্য দা মুসলিম। মুসলিম স্কুল, দুইভাবে বলা যায়। তারপরে আমি যদি এভাবে হয় অফ দিয়ে যুক্ত করে দিবেন, নাইলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে যুক্ত করতে হয়, এটা ইংরেজি নিয়ম। এখন আরবিতে কিভাবে করতে হয়? আরবিতে হচ্ছে দুইটা নাউন থাকে পাশাপাশি, মুদাফ মুদাফিলেই আগে আমরা জানবো মুদাফ মুদাফিলে কিভাবে হয়। সবাই খেয়াল করব, হয় নাউনে নাউনে হবে, নাউন প্লাস নাউন, নাউন প্লাস কি নাউন, অথবা নাউন প্লাস প্রোনাউন। বুঝেছেন? নাউন প্লাস নাউন, নাউন প্লাস প্রোনাউন। যেমন আমি যদি কলম, একটা কলমকে যদি কারোর সাথে সম্পর্ক করি, তাহলে নাউনের সাথে নাউন ও কলম, মানে নাউনটা মনে করেন রহিম, আর কলম কি পেন। এখন এখন সম্পর্ক কিন্তু হয়নি, হয়েছে? না, তাহলে সম্পর্ক করতে গেলে কি করতে হবে? এখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। তাহলে দিতে রহিম হবে। স্পেন, তাহলে এটাও নাউন, এটাও নাউন। এবার আমরা আসি নাউন প্লাস ওই আচ্ছা, নাউন প্লাস প্রোনাউন, নাউন প্লাস প্রোনাউন। তাহলে এইখানে কি হবে? প্রোনাউনটা কি হবে? হিস, সামনে সামনে। হিস। is- আর এটা হলো কি হুম, পেন। পেন। তাহলে এটা নাউন প্লাস প্রোনাউন। তাহলে একটা হচ্ছে নাউন প্লাস নাউন, একটা কি নাউন প্লাস প্রোনাউন, ঠিক না? এখন আপনি দেখেন, এখানে যদি আমি এইটাকেও যদি আরবি করি, তাহলে প্রথমে কার নাম হবে? আমি যদি রহিম। দেখেন এই এই বরাবর যদি লিখি তাহলে আমাদের সহজ হবে। পেন বরাবর পেন লিখবো, পেন বরাবর আরবি কি কলামুন। কলম। ভালো করে দেখেন, আমরা কি বরাবর লিখবো? ইংলিশের বরাবর যেটা যে শব্দ সেই বরাবর আরবি লিখবো। আর রহিমের আরবি কি রহিম। রহিমুন, ঠিক রহিম। না? রহিম, জি। তাহলে কলম। দুইটাই কিন্তু নাউন, কলামুনটাও নাউন, রহিমুনটাও নাউন। এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে সম্পর্ক তৈরি করেছিলাম। তাহলে এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে, কলম। নাউনের আলামত কি বলেন তো? শব্দের শেষে কি হওয়া? তানবিন হওয়া। এখানে তানবিন আছে না? জি। এখন একটা নিয়ম মনে রাখবেন সবাই, মুদফ প্রথম অংশটাকে আরবিতে কি বলা হয়? মুদফ। আর পরবর্তী অংশটাকে কি বলা হয়? মুদফ ইলাইহি। যার দিকে যুক্ত, যার দিকে কি করা হয়েছে? সম্পর্ক করা হয়েছে। যেমন এখানে বলেন তো অধিকৃত বস্তু কোনটা? কলম। আর কার দিকে কলম। সম্পর্কিত করা হয়েছে? রহিমের দিকে। এই জন্য এটা কিন্তু মুদাফ ইলাইহি। যার দিকে সেটা হলো মুদাফ ইলাইহি, আর যাকে সেটা হলো মুদাফ। মনে রাখবেন, যার দিকে সেটা কি মুদাফ ইলাইহি, আর যাকে সম্পর্কিত করা হবে সেটা কি হবে? মুদাফ হবে। ক্লিয়ার এবার? জি। এখন নিয়ম হচ্ছে মুদফটা কখনোই তানবিন এবং আলিফলাম গ্রহণ করে না। মুদফটা একটা কখনো পেশ কি গ্রহণ করে না? তানবিন বা আলিফ লাম। তানবিন এবং আলিফলাম। তো এখানে তো আলিফলামের আলিফ। প্রশ্ন আসতেছে না, এখানে কি আছে? তানবিন আছে। তানবিন। তাহলে আমরা একটা হরকতকে তানবিন বাদ দিয়ে আছে দিব, এখানে একটা একটা হরকতকে কি করব? বাদ দিন। বাদ দিয়ে দিব। তাহলে এখন কি হলো? বাদ কলামু দিলে হলো, এটা হলো মুদাফের কাজ হয়ে গেল।
মুদাফ ইলাইহির নিয়ম কি? মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে। মাজরুর মানে কি? জের বিশিষ্ট হবে। যে বিশিষ্ট তাহলে এখানে কিন্তু আছে রহিমুন, তাহলে এখানে জের হলে কি রহিম করতে হবে? রহিমিন হবে। সহজ নিয়ম। তাহলে কলামু রহিমিন এর অর্থ কি হলো? রহিমের কলম। বুঝেছেন এবার? এবার দেখেন, আমি যদি বলি করিমের বই, তাহলে ইংরেজি কি হবে? করিমস, অথবা বাংলা বলেন করিমের বই। করিম, করিমের বই বাংলার সাথেও মিলবে। করিমের বই, তাহলে বই বরাবর আরবি কি হবে? বইয়ের আরবি কিতাবুন। কিতাবুন। এখন কিতাবুন কি হতে পারবে? না, কি হবে? কেতাবু কিতাবু কিতাবু হবে, কারণ এখানে তানবিন হতে পারবে না। আর করিম, না, করিমের শেষে কি হবে বলেন তো? ডাবল জের হবে। দুই জের হবে। করিমিন, হ্যাঁ দুই জের হবে। কিতাবু করিমিন কারিমিন, করিমিন তাহলে কি হলো? করিমের বই। এখন আমি যদি বলি এখানে করিম না দিয়ে যদি মহিলার নাম লিখি, তাহলে কিন্তু আর জের হবে না। তখন কি হবে? জেরের না, পরিবর্তে জবর জবর হবে। হবে। জেরের পরিবর্তে কি হবে? জবর হবে। জবর যেমন আমি যদি এখন বলি যে কলমটা কার? ফাতেমা আপার। কলমটা কার? ফাতেমা আপা। তার প্রথমে হবে কলম বরাবর কলম। কলম বরাবর কি হবে? কলম তাহলে প্রথমে কলাম লিখলাম কলামু। যেহেতু কলামুন হবে না, আমরা বলেছি মুদাফটা কখনোই তানবিন আর কি গ্রহণ করবে না? আলিফ লাম। আলিফ লাম করবে। এখন এখানে কি হবে? রহিমের জায়গায় ফাতেমা আপার নাম হবে। তো ফাতেমা আপার নাম যদি আগে ছিল কি? ফাতেমাতু ছিল। তো যেহেতু এটা মুদাফ ইলাইহি, তাহলে হওয়া উচিত ছিল কি? ফাতেমাতি, কিন্তু সেটা হবে না। সেই জেরের জায়গায় জবর হবে, একটা জবর। কারণ মহিলাদের নাম কখনো কি গ্রহণ করে না? তানবিন আর হলো জের। তাহলে মহিলাদের নাম যেগুলো, সেগুলো কি কি গ্রহণ করবে না? তানবিন এবং জের। জের গ্রহণ করবে না। তাহলে এটা কি হবে? কলামু ফাতেমাতা। এখন যদি বলি খাদিজার বই, তাহলে কি হবে? কলামু কলাম খাদিজাতা। বই কিতাবু কেতাবু খাদিজাতা। খাদিজাতা কিতাবু খাদিজাতা। খাদিজাতা, ঠিক না? জি এখন যদি বলি দিলরুবা আপার বই, তাহলে কি হবে? কিতাবু দিলরুবা। কিতাবু বুঝতে পেরেছেন? দিলরুবাতা। দিলরুবাতা যদি দিলরুবাতা বলেন, তাহলে দিলরুবাতা হবে যদি ওটাকে নেন। হুম, বুঝতে পেরেছেন? তা এই জন্য জি এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। এটা গেল নাউনে, নাউনে গেল। এবার আমরা চলে যাব প্রোনাউনে। যেমন দেখেন, আবার দেখেন ওই একই নিয়ম। এই যে এখানে মুছে দিলাম, তাহলে পেনের তার কলম, তাহলে কি হবে? পেন বরাবর, পেন বরাবর কি হবে? কলম হবে। কলাম এবার তার আরবি কি হবে? হু। বুঝতে পেরেছেন? এটা কিন্তু একেবারে সহজ। আপনি দুই পদ্ধতি করতে পারেন। কলামুহু কিভাবে? আপনি বাংলার, বাংলার বরাবর যে বাংলাটা সেই বরাবর আরবি লিখবেন, অথবা যে ইংরেজি সেই বরাবর আরবি লিখবেন। যেমন আপনি যদি বলেন তোমার কলম, তাহলে তোমার ইংরেজি কি ছিল? ইয়োর পেন। তাহলে এখানে যদি আমি লিখি কলামু কা হবে। তোমার আরবি কি? কা। তাহলে দেখেন পেন বরাবর কলম আর হিজ বরাবর কা। আমার কথা কি সবাই বুঝেছেন? শুধু এতটুকু মনে রাখবেন, মুদাফটা কখনোই আলিফ লাম গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? এটার কারণ কি জানেন? আলিফ লাম কেন গ্রহণ করে না? কে বলতে পারবে? আচ্ছা বলেন, পেন, পেন শব্দটা ডেফিনিট না ইনডেফিনিট? পেন ডেফিনিট না ইনডেফিনিট? ইনডেফিনিট। এটাকে ডেফিনিট করতে হলে, আরেকটা নাউন দিয়ে ডেফিনিট করতে হলে কি করবেন? অ্যাপোস্ট্রফি এস আনবেন না? জি তাহলে তো এমনিতেই ডেফিনিট হয়ে গেল। এখন আপনি কি এরপরে আবার দিয়ে দিবেন নাকি? না তা এখানে যেহেতু মানে অ্যাপোস্ট্রফি এস নাউনে নাউনে যুক্ত করার কারণে ডেফিনিট হয়ে গেছে। কেমন? এই কলম, কলম কারটা? রহিমেরটা।
তাহলে রহিমের সাথে যুক্ত করার কারণে এটা কি হয়ে গেল? ডেফিনিট হয়ে গেল। ঠিক আপনি যদি এখানে আল কলামু লেখেন, আল কলামু রফিকিন, তাহলে অর্থটা কি হচ্ছে জানেন? আল কলামু রফিকিন, তাহলে এই যে এখানকার অবস্থা হয়ে যাচ্ছে যে দা মানে রফিক দা রফিক্স দা পেন, এটা ভুল না? জি ঠিক একইভাবে এখানেও কিন্তু আপনি যদি আল কলামু রফিক বলেন তাহলে এখানেও একই ভুল হচ্ছে। এবারে বুঝেছেন আল কেন আসবে না? কারণ কলমটা তো রফিকের সাথে মিলিত হওয়ার কারণে ইতিমধ্যে ডেফিনিট হয়ে গেছে, এরপরে আপনি কেন আবার আলিফ জি লাম দিয়ে ডেফিনিট করবেন? ক্লিয়ার এবার? জি উস্তাদ। জি এই জন্য এখানে কি হয় না, আপনার আলিফ লাম হয় না। এখন বলেন তানবিন কেন হচ্ছে না? তানবিন কেন হয় না বলেন তো, কে বলতে পারবে? এটা তো একটা যুক্তি দেখালাম, এটা কোনো কোনো বইয়ের, এটা হ্যাঁ ওস্তাদজি মুদফ কখনো আলিফ লাম আর তানবিন সে তো গ্রহণ ঠিক করে না। আছে, আলিফ লাম গ্রহণ না করার কারণ তো একটা যুক্তি দেখালাম, তাহলে তানবিনটা কেন আপনার হবে না তার একটা যুক্তি দেখাতে পারবেন কেউ? তানবিন এসএম এর বৈশিষ্ট্য। না 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 না, তানবিন হলে তো ইনডিফিনিট হয়ে গেল, মুদাফ মুদাফিলে হলে তো সেটা ডেফিনিট হতে হবে। বুঝেছেন এবার? ও সরি। বুঝেছেন আপনারা? যদি জি আমি উস্তাদ, এখানে এটা বুঝতে লিখতাম পারছি। কলামুন রফিকিন, তাহলে কলামুনটা ইনডিফিনিটি থেকে যেত, কারণ ইনডিফিনিটির শেষে কি হয়, তানবিন হয় না? ইনডিফিনিটের শেষে কি কখনো তানবিন ছাড়া হয়? শুধু মানুষের নাম, মহিলাদের না নাম ছাড়া হয় না। এই জন্য এখানে তানবিনও এই কারণে এখানে গ্রহণযোগ্য না, আলিফ লামও একই কারণে গ্রহণযোগ্য না। এটা কোনো বইয়ে কিন্তু ভাবে লেখা নাই, এটা মনে রাখতে হবে। মনে রাখলে, আপনি মনে রাখলে আমার লাভ নাকি? হ্যাঁ, আপনি মনে রাখলে কার জি লাভ? ওস্তাদ, জি উস্তাদ। নিজের লাভ। তাহলে আপনার আপনার লাভ, যে মনে রাখবে তার লাভ। মুদাফটা তানবিন, মুদাফটা আলিফ লাম গ্রহণ করে না, তার কারণ হলো মুদাফটা তো নাও মুদাফ ইলাইহির সাথে মিলিত হওয়ার কারণে ইতিমধ্যে ডেফিনিট হয়ে যায়, যার জন্য আলিফ লাম দিয়ে আলাদা ডেফিনিট করার প্রয়োজন হয় না। আর তানবিনটা কি কারণে গ্রহণযোগ্য না? কারণ তানবিন হলে তখন সেটা ইনডিফিনিট হয়ে যায়, কিন্তু মুদাফটা মুদাফ ইলাইহির সাথে যুক্ত হলে সেটা অটোমেটিক ডেফিনিট হয়ে যায়, সেটাকে আপনি আর ইনডিফিনিট করতে পারবেন না। বুঝেছেন এবার? পৃথিবীর কোন গ্রামার বলবে না রহিম পেন, এখানে পেনটা ইনডিফিনিট, কেউ বলবে না। বলবে? হুম, কেউ বলবে না, সুতরাং আমরাও বলবো না। রহিম পেন তো এমনি না। যারা এসো আরবি শিখি ক্লাস আগে করেছেন তাদেরকে এইভাবে ওই সময় বোঝানো হয়নি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। মুদাফ মুদাফ ইলাইহি আজকে যেভাবে আমরা বলেছি, রেকর্ডটা যদি শুনবেন তাহলে ইনশাল্লাহ আর সারা জীবন মুদাফ মুদাফ ইলাইহি অসুবিধা হবে না। আপনি কিছু না জানলেও আরবি থেকে, বাংলা থেকে সরাসরি আরবি করবেন অথবা ইংরেজি থেকে সরাসরি আরবি করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ, ঝামেলা নেই কোনো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আগে হিসাব করবেন বাংলাটা কি। যেমন আপনি যদি বলেন রফিকের স্কুল, রফিকের স্কুল, তো রফিক বরাবর রফিক, স্কুল বরাবর মাদ্রাসা, তাহলে হয়ে গেল মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক না? জি রফিকের বিদ্যালয় আরবি কি হবে? মাদ্রাসাতু রফিকিন। বুঝেছেন এবার? নাকি রফিকু মাদ্রাসা হবে, কোনটা হবে? না, মাদ্রাসা রফিকিন। যেমন দেখেন, আমি যদি বলি রফিকের বাড়ি, বাংলা বললাম রফিকের বাড়ি, এখন বাড়ি বরাবর বাড়ি লেখেন, বাড়ি বরাবর বাড়ি দেন, বাড়ি বরাবর বাড়ি দেন, বাইতু দিতে হবে, কারণ তানবিন দেয়া যাবে না। রফিক বরাবর রফিক, না। শেষে শেষে দুই জের, হয়ে গেল মুদাফ মুদাফ ইলাইহি। বাইতু রফিকিন, রফিকের বাড়ি, ঠিক আছে না? এবার এর জন্য কোনো জটিলতা আছে বলেন তো? এটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট,
এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি গেল। এরপর আমরা পড়বো মাউসুফ সিফাত, সামনে হয়তো বা আসবে। মাউসুফ সিফাত একটু ধারণা দিয়ে আমরা শেষ করব। মাউসুফ হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয়, সেটা কি মাউসুফ। রফিক, ভালো রফিক, মনে করেন ভালো রফিক, ভালো রফিক এসেছিল, ভালো রফিক। এখন না, ভালো রফিক হলে দরকার নেই, ভালো লোক, ভালো, আচ্ছা ভালোটা ভালো হবে সৎ অথবা সৎ লোক। নতুন বই এই ধরনের করতে পারেন। আচ্ছা হ্যাঁ, ওটা দিচ্ছি। দেখেন লোক বরাবর লোক, লোক বরাবর কি লোক, তাহলে লোকের আরবি কি হ্যাঁ, রজুলুন। এখন সৎ আরবি কি সলিহুন। এখন যদি আপনি মনে করেন না সৎ দিলে হবে না বা ভালো হতে হবে, তাহলে জাইয়িদুন। দেখেন এটা এইভাবে কোনো বইতে কি আছে যে আর বাংলা বরাবর আরবি লেখেন? কেউ কোনো বইতে বলা আছে? আপনি লেখেন লোকের বরাবর লোক, ভালোর বরাবর ভালো, সতের বরাবর সৎ, মাউসুফ সিফাত হয়ে গেল। এবার মাউসুফ সিফাতের জন্য 4টা শর্ত আছে। মাউসুফ সিফাতের জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। এখানে মাউসুফ কোনটা বলেন তো? রজুলুন। কারণ কি আমরা বলেছি মাউসুফ হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয়। এখানে কার দোষ গুণ বর্ণনা করা হচ্ছে? লোকের। আর দোষ বা গুণটা কি? সৎ বা ভালো। তাহলে মাউসুফটা আগে আসবে, সিফাতটা পরে যাবে। ইংরেজি হলো উল্টো, ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সিফাতটা আগে আসে। যেমন এখানে যদি আমি ইংরেজি বলতাম, তাহলে এখানে আমি বলতাম গুড, মানে ম্যান নাকি, তাই বলতাম না? ম্যান বা অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, তাই না? অনেস্ট ম্যান। এখন দেখেন ইংরেজি লেখা শুরু হয় কোন দিক থেকে? বাম দিক থেকে। আর আরবি লেখা শুরু হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। এবার দেখেন অনেস্টের বরাবর অনেস্ট, গুডের বরাবর গুড, আর লোকের বরাবর লোক। মেলে? হ্যাঁ, বাংলা শব্দ যে বরাবর থাকবে আরবিটা সেই বরাবর লিখবেন। আমার কথা কি বুঝেছেন? এখন মাউসুফ এবং সিফাতের মধ্যে 4টা মিল থাকতে হয়। কয়টা মিল? 4টা মিল। 4টা মিল হলো, আমরা এটাকে সংক্ষেপে বলেছি হলো, সংক্ষেপে কি বলেছি বলেন তো? গানি। কি বলেছি? গানি। এটা শুধু গানি না, এটা গনি। গনি, যার নাম গনি তার বানানো কিন্তু কেউ কেউ জিও এনআই লেখে, আবার জিএ এনআইও লেখে কেউ কেউ। গানির মধ্যে কি অর্থ কি? জেন্ডার। জি দ্বারা কি বোঝায়? জেন্ডার। আর্টিকেল, আর এনতে নাম্বার, আর আইতে কি? এরাব। আমাদের ফিরোজা আপা কি আছে নাকি ক্লাসে? হ্যাঁ, ফিরোজা আহমেদ আপা আছে নাকি নাই? নাই। আচ্ছা, তাহলে এই যে দেখেন জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব, এই 4টা মিল থাকতে হবে। এর একটা মিল যদি কম থাকে তাহলে কিন্তু সেটা মাউসুফ সিফাত হবে না। যেমন এখানে দেখেন, প্রথম দেখেন রজুলুনটা কোন জেন্ডার? মাসকুলিন। রজুলুনটা কোন আর্টিকেল? ইনডিফিনিট। রজুলুনটা কোন নাম্বার? সিঙ্গুলার। রজুলুনের এরাব কি? 2 পেশ। এবার এটা যদি মাউসুফ হয়ে থাকে, সিফাত কোনটা? সলিহুন। তাহলে প্রথম জেন্ডার দেখেন, সলিহুন শব্দটা কি? ম্যাসকুলিন। এখানে ফেমিনিনের কোনো আলামত নাই। সলিহুন শব্দটা কোন আর্টিকেল? ইনডিফিনিট। সলিহুন শব্দটা
কোন নাম্বার? সিঙ্গুলার। সলিউট Singular শব্দের শেষে এরাব কি? দুই পেশ। তার মানে মাউসুফ সিফাতের 4টা মিল থাকতেই হবে, অর্থাৎ একটা মিল থাকলো না তাহলে কিন্তু সেটা মাউসুফ সিফাত হতে পারবে না। ক্লিয়ার সবাই? জি এবার দেখেন ফাতিমাতু, ফাতিমাতু, জাইয়িদাতুন কি হবে? জাইয়িদাতুন। এখানে কি কি মিল পেলাম আমরা? ফাতিমাতু জাইয়িদাতুন, প্রথমত হচ্ছে জেন্ডার, এটাও ফেমিনিন, জাইয়িদাতুনটাও ফেমিনিন। আর্টিকেল, এটা ডেফিনিট, এটা কি ইনডিফিনিট, এটাও কি ইনডিফিনিট। যদিও এটা কিন্তু আবার আছে, ঝামেলা আছে। ফাতেমাতু জাইয়িদাতুন, এটা কিন্তু অর্থ কি হবে জানেন? এটা সাবজেক্ট প্রেডিকেট হবে, এটার মাউসুফ সিফাত হতে পারবে না। কারণ কি বলেন তো? ফাতিমা তো তানবিন হবে না। জেন্ডারগত মিল আছে কিন্তু মিল নাই কোনটা? ভালো করে খেয়াল করেন, আর্টিকেল মিল নাই। আর্টিকেলগত মিল নাই। এরাবি ফাতেমাটা কি মিল নাই। ডেফিনিট না? জি ফাতেমাটা কি জি ডেফিনিট কিনা? জি জি আর জাইয়িদাতুনটা কিন্তু ইনডিফিনিট। তাহলে হবে? না। দেখেন অন্য সব মিল আছে, দেখেন ফাতেমাতু কি নাম্বার আছে সিঙ্গুলার, জাইয়িদাতুনটাও সিঙ্গুলার। ফাতেমাতু এরাবটা ঠিক আছে কিন্তু যেহেতু মহিলা এজন্য দুই পেশ হবে না, কিন্তু এখানে যেহেতু এটা দুই পেশ এমনিতেই হবে। মিল কিন্তু 3টা আছে, কোনটা নাই মিল করে বলেন তো? আর্টিকেল কত মিল নাই। এই জন্য জীবনে তপস্যা করলেও এই 2টা মাউসুফ সিফাত হতে পারবে না। কি হবে তখন? মুবতাদা খবর। আমার কথা কি বুঝেছেন? এখন মুবতাদা দেখেন, খবর। এখন আমি যদি এইভাবে লিখি ফাতিমাতুল জাইয়িদাতু, তাহলে আবার হবে। খেয়াল করেন, ফাতিমাতুল জাইয়িদাতু, এখন কি হবে বলেন তো? মাউসুফ সিফাত হবে। কেন হলো? কে বলতে পারবে? ফাতিমা তো ফাতিমাতুল জাইয়িদাতু, ডেফিনিট করা হলো, হ্যাঁ জাইয়িদাতুনকে ডেফিনিট করা হলো। আর্টিকেল মিল আল আছে, করতে হলো। আর্টিকেল হ্যাঁ, মিল হয়ে গেছে, আর্টিকেল ঠিক আছে, আল ডেফিনিট। জাইয়িদাতুটাকে ডেফিনিট করা হলো, এই জন্য এটা ডেফিনিট করা মাউসুফ হলো। সিফাত এখন হতে পারবে। এখন এর অর্থ কি হবে জানেন? আগেটার অর্থ কি ছিল জানেন? ফাতেমা ভালো মেয়ে, ভালো। আর এখন অর্থ হবে কি জানেন? ভালো ফাতেমা। কি হবে? ভালো ফাতেমা। আমার কথা কি বুঝেছেন? যে অনেক ফাতেমা আছে, তার মধ্যে আমাদের ভালো ফাতেমা আপা হচ্ছে ক্লাসে আছে। তো এখানে ফাতেমা তুটাও ডেফিনিট, আল জাইয়িদা তুটাও ডেফিনিট। ক্লিয়ার এবার? জি। যদি কেউ না বোঝেন তাহলে ফাতেমা একটু রেকর্ডটা শুনবেন। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। রেকর্ডে দেন। হ্যাঁ, যেমন দেখেন জাইদুন, জাইদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন শব্দের অর্থ কি? ভদ্র। ভদ্র। এখন দেখেন জাইদুনটা কিন্তু ডেফিনিট, এখানে প্রথমটা মিল আছে, দুইটাই হচ্ছে জেন্ডারগত মিল আছে। জাইদুন জাইদুন হচ্ছে মানে ম্যাসকুলিন, মুআদ্দাবুনটাও কি মাসকুলিন। জাইদুনটা ডেফিনিট, মুআদ্দাবুনটা কি ইনডেফিনিট। ইনডেফিনিট। আর হবে না, এটা মাউসুফ সিফাত আর হবে না, এটা আর মাউসুফ সিফাত হবে না। এখন আপনারা বলতে পারেন দেখেন এখানে কিন্তু এখানে দুই পেশ, এখানেও দুই পেশ, তারপরেও এটা কি হবে না? তারপরেও এটা মাউসুফ সিফাত হবে না। তার কারণ জাইদুনটা ডেফিনিট, মুআদ্দাবুনটা হচ্ছে ইনডেফিনিট। আর সব মিল আছে, মিল নেই কোনটা? আর্টিকেলগত মিল নাই, এই জন্য এটা আর মাউসুফ সিফাত হবে না। এখন এটাকে মাউসুফ সিফাত করতে গেলে কি করতে হবে? জাইদুনিল মুআদ্দাবু, কি করতে হবে? এখানে একটা নুনে কুতনি আনতে হবে, জাইদুনিল মুআদ্দাবু, তখন কিন্তু মাউসুফ সিফাত হয়ে যাবে। ক্লিয়ার এবার?
ওস্তাদ জি, আল লাগানোর পরে শেষে কি দুই পেজ থাকবে? না, এখানে নিয়ম একটা পেজ থাকবে, একটা পেজ, দুইটা পেজ থাকবে না। দুইটা না, একটা পেজ থাকবে। আর এখানে যদি আপনি নুনে কুতনি আনেন তাহলে জাইদুনের শেষেও দুইটা পেজ থাকবে না। আর যদি নুনে কুতনিটা না লেখেন, শুধু পড়েন, তাহলে দুইটা পেজ দিতে পারবেন। পড়ার সময় পড়ে নিলেন জাইদুনিল মুআদ্দাবু, কিন্তু নুনে কুতনি দিলেন না, সমস্যা নেই। কিন্তু যদি নুনে কুতনি দিয়েই ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু দুই পেজ রাখা যাবে না, একটা পেজ রাখতে হবে। নুনে কুতনির নিয়ম কি? তানবিনের পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে তাহলে কি করতে হয়? তো- নুনে কুতনি আনতে হয়। তখন একটা পেজ হবে দুটো। যখন একটা পেশ হবে তখন এটা মাফসুল জি। সিফাত হয়ে যাবে। যারা বোঝেননি তারা আবার পরবর্তী ক্লাসে বোঝার চেষ্টা করবেন, আর রেকর্ডটা অবশ্যই শুনবেন। রেকর্ডটা দিয়ে ওস্তাদ। তা যারা এই ছুটির মধ্যে ক্লাসে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নিন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আপনাদেরকে এক একজনকে টিচার বানিয়ে দেন, কোরআনের টিচার, সেই দোয়া আমরা করি।